অঘ্রাণ এসেছে আজ পৃথিবীর বনে। সেসবের ঢের আগে আমাদের দুজনের মনে হেমন্ত এসেছে। তবু বললে সে, ঘাসের উপরে সব বিছানো পাতার মুখে এই নিস্তব্ধতা কেমন যে! সন্ধ্যার আবছা অন্ধকার ছড়িয়ে পড়েছে জলে। কিছুক্ষণ অঘ্রাণের অস্পষ্ট জগতে হাঁটলাম। চিল উড়ে চলে গেছে কুয়াশার প্রান্তরের পথে। কিছু আছে, খড়কুটো উড়ে এসে লেগে আছে শাড়ির ভিতরে। সজনে পাতার গুঁড়ি চুলে বেঁধে গিয়ে নড়ে চড়ে। পতঙ্গ পালক জল, চারিদিকে সূর্যের উজ্জ্বলতা নাশ। আলেয়ার মতো ওই ধানগুলো নড়ে শূন্যে, কিরকম অবাধ আকাশ। অগ্রহায়ণের সকাল, হেমন্তকাল। যত দূর চোখ যায় হালকা কুয়াশায় মাখামাখি হয়ে আছে গাছপালা, ঘরবাড়ি, পথের দুপাশের ধূলি ধূসর ঘাস। এই সময়ে গাছপালা শরীর থেকে একটু একটু করে সবুজকে সরাতে চাইছে। পাতারাও কিছুটা খয়েরি হয়েছে, হাওয়ায় দুলছে। এরকম একটা সকালে এই বাংলার পথে চলতে চলতে একবার দুবার জীবনানন্দ দাশকে মনে না পড়ে উপায় নেই, তাই না বন্ধুরা? সকালে ঘাসের উপর হাঁটতে গেলে পা ভিজে ওঠে। রাত ভর কুয়াশায় ভেজা ঘাসগুলো নরম হয়ে শুয়ে আছে। সকালে সূর্যের আলোতে মুক্তোর মতে কিরণ ছড়াচ্ছে শিশির বিন্দুগুলো। ততক্ষণে এক ফোঁটা শিশির জমতে শুরু করেছে পাতার ডগায়। পথের ধারে গাছের নিচে দাঁড়ালে মাথায় শীতল এক ফোঁটা শিশিরের ছোঁয়া পাওয়া যায়। আর ঠিক তখনই মনে পড়ে যায়, অগ্রহায়ণের সাঁকো বেয়ে হেমন্তের শাশ্বত অনুরাগ এসেছে ঘরে ঘরে। এভাবেই স্বপ্ন আসে পাকা ধানের আলোকিত ধমনী বেয়ে বাঙালির অধরে অধরে। হ্যাঁ বন্ধুরা, প্রাচীনকাল থেকেই বাঙালির জীবনে নতুন বার্তা নিয়ে আসে অগ্রহায়ণ। নতুন ধানের চাল দিয়ে তৈরি করা পিঠা পায়েস সহ হরেক রকম সুস্বাদু খাবারের ঘ্রাণে ভরে ওঠে চারপাশ। গ্রাম বাংলার প্রতিটি বাড়ি হয়ে ওঠে উৎসব মুখর, যার আমেজ লাগে শহুর জীবনেও। এখানেও পিঠাপুলির স্বাদ এনে দিতে অনেক হোটেল রেস্তোরাঁ থেকে শুরু করে ফুটপাতে বসে যায় পিঠা বিক্রেতারা। তৈরি করে হরেক রকম পিঠা। নাগরিক জীবন উৎসবের আমেজে মাতে পুরো অগ্রহায়ণ মাস। আর হেমন্তকালের এই সময়ে ধীরে ধীরে নেমে আসে কুহেলি মাখানো শীতের বাতাস। বন্ধুরা চলুন, হেমন্তের কুয়াশা মাখানো ভোরে গানের সুরের আবেশ নিয়ে আমরা এখন চলে যাই আমাদের আজকের প্রভাতী ম্যাগাজিন মহানগরের সোনালী প্রাঙ্গণে। হ্যাঁ বন্ধুরা, আজ মহানগরে আপনাদের সাথে আছে আমি শিউলি রানী বালা এবং আমি লিয়াকত খান। ভোরের আলোর মাঙ্গলিক শুভেচ্ছা সকলকে। বন্ধুরা জানিয়ে দিচ্ছি, আজ শুক্রবার 21 অগ্রহায়ণ 1421 বঙ্গাব্দ, 6 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ, 3রা জমাদিউসানি 1446 হিজরি, আর চলছে হেমন্তকাল। হ্যাঁ বন্ধুরা, আজ যাদের জন্মদিন মহানগরের পক্ষ থেকে জানাই তাদের শুভেচ্ছার অভিনন্দন। শুভ জন্মদিন। এই নগর জীবনে আজকাল মাইক্রোওয়েভ ওভেন ছাড়া রান্নাঘর যেন ভাবাই যায় না। এই মাইক্রোওয়েভ ওভেন নিঃসন্দেহে মানুষের ব্যস্ত জীবনে অনেকটা স্বস্তি এনে দিয়েছে, তাই না বন্ধুরা? চটজলদি খাবার গরম থেকে শুরু করে কিছু রান্নাও করা তাতে চলে। এছাড়া গ্যাসও সময় বাঁচাতে কিংবা থালা বাসন পরিষ্কারের ঝামেলা এড়াতে আজকাল মাইক্রোওয়েভ ওভেন আছে অনেকের পছন্দের শীর্ষে।
খাবার গরম করা তো বটেই, বেকিং থেকে শুরু করে রান্না করা পর্যন্ত অসংখ্য কাজে মাইক্রোওয়েভ ওভেন হয়ে উঠেছে আমাদের নিত্যদিনের সঙ্গী। ঠিক তাই, উপকারী যন্ত্র মাইক্রো ওভেনের আবিষ্কারের পেছনের গল্পটি বেশ আকর্ষণীয়। এই সারা জাগানো আবিষ্কারের পেছনে রয়েছে এক আকস্মিক ঘটনা। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামায় গোটা বিশ্ব যখন উদ্বিগ্ন, তখন রেথিয়ান নামে এক কোম্পানিতে বিমান চলাচলের জন্য রাডার প্রযুক্তি নিয়ে নিমগ্ন গবেষণা করছিলেন এক আমেরিকান প্রকৌশলী। তার নাম ছিল পার্সি স্পেন্সার। সেখানে অ্যাক্টিভ রাডার বা ম্যাগনেট্রন নিয়ে কাজ করার সময় হঠাৎ করে টের পেলেন তার পকেটে রক্ষিত একটি ক্যান্ডি বার গলে যাচ্ছে। তিনি আরও লক্ষ্য করলেন পকেটের কাপড়ের কোনো ক্ষতি হচ্ছে না, চকলেটের মোড়কেরও কোনো ক্ষতি হচ্ছে না, অথচ পকেটের ভিতরে থাকা চকলেটগুলো গরমে গলে যাচ্ছে। কেন এমন হচ্ছে? ওই ঘটনা নতুন করে ভাবতে শেখালো তাঁকে। ভাবতে শেখালো আগুন ছাড়া রান্না করা যায় কি না। এরপরে মাইক্রোওয়েভকে কাজে লাগিয়ে পপকর্ন তৈরি করলেন তিনি। তারপর মাথায় এলো ডিম রান্নার কথা। চেষ্টাও করলেন, কিন্তু পপকর্নে যতটা সাফল্য পেলেন, ডিমের ক্ষেত্রে ততটাই ব্যর্থ। আর এই ব্যর্থটাকে উপহাস করলেন তার সহকর্মীরা। তারা তাকালেন বাঁকা চোখে। কিন্তু তুচ্ছ তাচ্ছিল্যে দমবার পাত্র ছিলেন না স্পেন্সার। এক পর্যায়ে ধাতব বাক্সের মধ্যে ম্যাগনেট্রন দ্বারা শক্তি উৎপন্ন করে তা আটকে রাখতে সক্ষম হন তিনি। দেখলেন ওই বক্সে রাখা খাবার দ্রুত গরম হয়ে যাচ্ছে। এ থেকে তিনি বুঝতে পারেন এতে রান্না করা সম্ভব। 1945 সালেই নিজের উদ্ভাবিত এই যন্ত্রের সত্ত্ব পেটেন্ট চেয়ে আবেদন করেন স্পেন্সার। তার ওই যন্ত্রটি ছিল মাইক্রোওয়েভ ওভেন, যে যন্ত্রের সাহায্যে তাপ প্রয়োগে চকলেট গলিয়ে ফেলতে সক্ষম হয়েছিলেন স্পেন্সার। এটিই ছিল বিশ্বের প্রথম মাইক্রোওয়েভ ওভেন। তাই প্রতি বছর এই দিনটিকে স্মরণে রেখে 6 ডিসেম্বর বিশ্বে মাইক্রো ওভেন দিবস উদযাপিত হয়, কারণ এই দিনটি আধুনিক মাইক্রো ওভেনের উদ্ভাবনের জন্য স্মরণীয়। বন্ধুরা, আজ 6 ডিসেম্বর। যেহেতু রান্নাঘরের প্রভাবশালী এই সরঞ্জামটি আমাদের জীবনকে অনেক সহজ করেছে, তাই আজকের এই দিনে এমন অতি প্রয়োজনীয় যন্ত্রের উদ্ভাবকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমরা এখন চলে যাচ্ছি মহানগরের অন্যান্য আয়োজনের দিকে। দেখি কি আছে সেখানে। বন্ধুরা, আজ আপনাদের জন্য আয়োজনে রয়েছে ঢাকার বিভিন্ন স্থানের অনুষ্ঠিতব্য অনুষ্ঠানের তথ্য নিয়ে আজকের ঢাকা। আছে বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে পর্ব জেগে ওঠা বাংলাদেশ, রয়েছে রম্যকথন ঢাকা আমার ঢাকা, থাকছে ঢাকায় চলচ্চিত্র, মঞ্চ, নাটক ও সঙ্গীতে ক্রমবিকাশ নিয়ে প্রতিবেদন নগর সংস্কৃতি। এছাড়াও শুনব যাত্রাপথের খবরাখবর নিয়ে শুভযাত্রা, এবং এসবেরই মাঝে আমরা কোনো এক সময় শুনব গান। বন্ধুরা, শুরুতেই আজকের ঢাকা। চলুন মহানগরে আজকের দিনে কোন অনুষ্ঠান সম্পর্কে বিভিন্ন খোঁজ নিয়ে আসি। আর এ সম্পর্কে তথ্য সাজিয়েছেন সাইফুল ইসলাম, আর তা পড়ে শোনাচ্ছেন শামীম খান শামা। শ্রোতা বন্ধুরা, আজ রাজধানী ঢাকায় শিল্প, সাহিত্য, সংস্কৃতি বিষয়ক যেসব অনুষ্ঠান হবে জানিয়ে দিচ্ছি সেগুলোর খবর। সেই সঙ্গে রাজধানীর কোন কোন এলাকার মার্কেটগুলো আজ বন্ধ থাকবে জানিয়ে দিচ্ছি সে সংক্রান্ত তথ্য। আজ বেলা 11:30টায় 15 ময়মনসিংহ সড়কে বিশ্ব সাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হবে উর্দু কবিতা বিষয়ক মুক্ত আলোচনা, পদচিহ্নের পুষ্পকুঞ্জ, উর্দু কবিতার গল্প। কেন্দ্রের 6ষ্ঠ তলায় 505 নম্বর মিলনায়তনে আলোর ইস্কুল আয়োজিত এই অনুষ্ঠানে আলোচনা করবেন বিশিষ্ট লেখক, অনুবাদক ও গালিব গবেষক জাভেদ হোসেন। জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার কণ্ঠ অনুসরণে জনমুখী সংস্কৃতির বিকাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ ও ছবির হাটে শোনো মহাজন আমরা হাজারজন শীর্ষক পারফরমেন্স অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এই অনুষ্ঠান শুরু হবে আজ বিকেল 3টায়, চলবে বিকেল 5টা পর্যন্ত। সন্ধ্যে 7টায় বাংলাদেশ মহিলা সমিতির ডক্টর নীলিমা ইব্রাহিম মিলনায়তনে পরিবেশিত নাটক কিনু কাহার থিয়েটার। মনোজ মিত্র রচিত এই নাটকের নির্দেশনায় রয়েছেন তৌফিকুল ইসলাম ইমন। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল থিয়েটার হলে সন্ধ্যে 6:30টায় পরিবেশিত হবে নাটক কণ্ঠনালীতে সূর্য। নাটকটি পরিবেশন করবে তীরন্দাজ রেপার্টরি।
জুলাই গণ অভ্যুত্থানের সংবাদ, ছবি, তথ্যচিত্র নিয়ে জুলাই নির্ভীকদের অভিবাদন শীর্ষক প্রদর্শনীর আয়োজন করেছে ডেইলি স্টার। রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে ডেইলি স্টার সেন্টারে আয়োজিত এই প্রদর্শনী চলবে আগামীকাল পর্যন্ত। খোলা থাকবে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। 7 জন শিল্পীর আঁকা চিত্রকর্ম নিয়ে ডিসকোভাইটাস শীর্ষক প্রদর্শনী চলছে রাজধানীর লালমাটিয়ার ডি ব্লকের 9/4 বাড়ির কলা কেন্দ্রে। প্রদর্শনী চলবে 9 ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকবে এই প্রদর্শনী। 16 Days of Activism বিষয়ে শিশুদের দৃষ্টিভঙ্গির আলোকে তাদের আঁকা ছবির প্রদর্শনী চলছে 26 মিরপুর রোডে আলিয়ান্স ফ্রান্সেসের লা গ্যালারিতে। সেভ দ্য চিলড্রেন আয়োজিত এই প্রদর্শনীর শেষ দিন আজ। প্রদর্শনী সবার জন্য খোলা থাকবে বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত। দেশ বরেণ্য চিত্রশিল্পী কাজী আব্দুল বাসেতের 72টি চিত্রকর্ম নিয়ে বৃষ্টিতে রোদের কণা শীর্ষক প্রদর্শনী চলছে ধানমন্ডি 27 নম্বর সড়কের বেঙ্গল শিল্পালয়ের কামরুল হাসান গ্যালারিতে। রোববার ছাড়া বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকবে এই প্রদর্শনী। হাতে সময় থাকলে আপনজনদের সঙ্গে নিয়ে ঘুরে আসতে পারেন এই সব আয়োজনের আঙ্গিনায়। আর হ্যাঁ, আমাদের দৈনন্দিন জীবনে কত কিছুই তো কেনাকাটা করতে হয়। প্রয়োজনীয় কেনাকাটার জন্য আজ যারা ঘরের বাইরে বের হবেন তাদের সুবিধার্থে জানিয়ে দিচ্ছি বাংলা বাজার, পাটুয়াটুলি, ফরাশগঞ্জ, শ্যামবাজার, জুরাইন, করিমুল্লাবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীর হাজিরবাগ, দোলাইপাড়, টিপু সুলতান রোড, ধূপখোলা, গ্যান্ডারিয়া, দয়াগঞ্জ, স্বামীবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ির দক্ষিণ পশ্চিম অংশ, ওয়ারি, আহসান মঞ্জিল, লালবাগ, কোতালি থানা, বংশাল, নবাবপুর, সদরঘাট, তাঁতিবাজার, লক্ষ্মীবাজার, শাঁখরিবাজার, চাংখারপুল, গুলিস্তানের দক্ষিণ অংশ পূর্ণ দিবস বন্ধ থাকবে আজ। সুতরাং পছন্দের কেনাকাটা করতে মার্কেট বন্ধের তালিকাটায় একবার চোখ বুলিয়ে পা রাখুন ঘরের বাইরে। সুপ্রিয় শ্রোতা, আজকের ঢাকা এ পর্যন্তই। বন্ধুরা শুনছিলেন আজকের ঢাকা। এবার জুলাই মাস এসেছিল 36 দিন নিয়ে। জুলাই 2024-এর 36টা দিন অন্য যে কোনো দিনের থেকে আলাদা। সময় যেন থমকে ছিল, তাই না বন্ধুরা? সেদিন স্বনির্ভর স্বাধীন চেতা জেন জির আত্মমর্যাদা সম্পন্ন ছাত্ররা ছিল প্রতিবাদ মুখর। প্রতিবাদের ভাষা হয়ে উঠেছিল যেন শব্দের চাবুক। দ্রোহযাত্রায় উত্তাল ছিল রাজপথ। 36 জুলাই অকুতভয় বাংলার মানুষ কারফিউ গুলি উপেক্ষা করে বন্দুকের নলের সামনে দিয়ে 1 পা 2 পা করে এগিয়ে গিয়ে ভেঙে ফেলে স্বৈরাচারের প্রাচীর। শুরু হয় আগস্ট, শুরু হয় আগামীর। বন্ধুরা, এবারের পর্ব জেগে ওঠা বাংলাদেশ বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের নিয়ে সাক্ষাৎকার ভিত্তিক পর্ব। সাক্ষাৎকার গ্রহণ করেছেন মামুনুর রশিদ। শ্রোতা বন্ধুরা, আমরা আগারগাঁওয়ের যে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট রয়েছে এখানটায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত যারা রয়েছে, বিশেষ করে চোখের চিকিৎসায় যারা আহত হয়েছে এখানে তারা পর্যাপ্ত পরিমাণে তারা একটু চিকিৎসা সেবা পাচ্ছেন। এবং ঠিক এই মুহূর্তে যার সাথে কথা বলবো কিংবা যাকে নিয়ে কথা বলবো সে হচ্ছে 16 বছরের একজন কিশোর। প্রচণ্ড পরিতাপের বিষয় হচ্ছে 5 বছর বয়স থেকেই সে কথা বলতে পারে না। নাম মোহাম্মদ সেলিম মিয়া। তো সেলিম মিয়ার মাকে পেয়েছি, তার সাথেই কথা বলবো সেলিম সম্পর্কে। বলেন যে ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কিভাবে জড়িয়ে গেল, কিভাবে অংশগ্রহণ করলো, আগে এইটা বলেন। আন্দোলন হয়েছে এদিন আমি বাড়িতে আসছিলাম না, কাজে গেছিলাম কাজের থেকে পরে আমার মানুষে হুন্ডে আনছে। আনার পরে আমি সদরে লয়ে গেছি, সদরতে আমার ঘুরাই দিছে। ময়মনসিংহ লয়ে গেছি, ময়মনসিংহতে ঘুরাই দিছে। তারপরে আমি চৌরাস্তা একটা চক্ষু হাসপাতাল আছে, এই হাসপাতালে গেছি। এই হাসপাতালও ট্রেনেপসার করে এইখানে হাঁটাইছি। এই না হেরা ইমার্জেন্সিতে অপারেশন নিয়েছি। অপারেশন হইলে
পরে আমার 8 দিনের দিনে ছুটি দিছে, ছুটি দিয়ে আমি 8 দিনের ছুটি কাটায় বাড়িতে গেছিলাম গা। পরে ডাক্তারে কয়ে দিছে 8 দিন পরে আসবেন। আমি 8 দিন পরে আসছি, হেরে আবার 15 দিনের তারিখ দিছে, 15 দিন পরে আবার আসছি। হেরে ডাক্তারের লগে যোগাযোগ করে এই যায় আই ওহন চোখে বিরাট সমস্যা, গুলি তারাকে বাইর করছে, গুলি বাইর করছে না, গুলি চোখে রয়ে গেছে। তাহলে এখন ওকে এখানে দেখাচ্ছেন, ডাক্তাররা কি বলেছে? ডাক্তাররা কইছে গুলি থাকলে কোনো সমস্যা নাই, পরবর্তীতে কিনো হইব না করছে। পরে আমি কইছি না স্যার, এটা আমার বাইর করানো লাগবো। আমার পুরা চোখে সিলিক করে, টন করে ঘুমাইতারে না, মাথা ঘুরাই হইয়া যা। ডাক্তারে আজকা খোয়া হয়েছে, ডাক্তারে কইছি যে কালকা জানাইবো এই কথা। একটা আশা করা যায় যে ও আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে, এবং ও যে এই যে কথা বলতে পারে না, এর জন্য আপনি আপনার এলাকা থেকে কোনো কার্ড টার্ড করেন নাই প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন থেকে? হ্যাঁ, না আমি করছি, আমার চেয়ারম্যান মেম্বারে কাট করে দিছে একটা, ওই কার্ডের থেকে 2200 করে টেয়া পাই 3 মাস পরে। এবং আমরা আশা করি যে ও সুচিকিৎসা পেয়ে নিশ্চয়ই ভালো হবে। শ্রোতা বন্ধুরা, আসলে আমাদের বৈষম্য ছাত্র আন্দোলনে আসলে যে ঠিকমতো কথাই বলতে পারে না, আকার ইঙ্গিতে যে কথা বলে, তাকেও এই আন্দোলনের ঘরে রাখা যায়নি। কিন্তু পরিতাপের বিষয়ে যেটা বলছিলাম যে সেও কিন্তু আঘাতপ্রাপ্ত হয়েছে, এবং আমাদের তার জন্য দোয়া থাকবে, অবশ্যই তারা ভালো হয়ে উঠবেন। শ্রোতা বন্ধুরা, এই সাথে শেষ করছি আমাদের আজকের জেগে ওঠা বাংলাদেশ। বন্ধুরা, শুনলাম জেগে ওঠা বাংলাদেশ। মহানগরের প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর। প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে মধ্যম তরঙ্গ 819 কিলোহার্টজ এবং FM 102 মেগাহার্টজে। বন্ধুরা, বিষয় বিবেচনায় রম্য শব্দটির অর্থ মনোরম বা মজার। রম্য রচনা বলতে বাংলা সাহিত্যে বিশেষ এক শ্রেণীর রচনাকে বোঝায়। হালকা বৈঠকি চালে ঘরোয়া মেজাজে রম্য কল্পনার স্পর্শযুক্ত রচনাকে রম্য রচনা বলা যেতে পারে। আবার যে রচনায় জীবনের লঘু চপল বিষয়গুলিকে নিয়ে কৌতুক ভঙ্গিতে উপস্থাপন করা হয়, তাকেও রম্য রচনা বলা যায়। তবে এমন অনেক রচনারই মূলে থাকে সমাজের অসঙ্গতি তুলে ধরে মানুষের শুভ বোধ জাগিয়ে তোলা। বন্ধুরা, এবারের পর্ব রম্য কথন ঢাকা আমার ঢাকা। নাগরিক জীবনের নানান অসঙ্গতি নিয়ে রম্য কথনটি লিখেছেন তারিক মঞ্জুর, তা পাঠ করছেন সোলাইমান খোকা। চলুন শোনা যাক ঢাকা আমার ঢাকা। আজ একটি জ্ঞানের কথা দিয়া শুরু করি। কথাটি হইল, চরিত্র মানুষের অমূল্য সম্পদ। চরিত্রের মূল্য জানেন? ইহার কোনো মূল্য নাই। ইহাকে বাজারে কিনিতে পাওয়া যায় না। পাওয়া গেলে প্রায় সকল মানুষ টাকা নিয়া বাজারে যাইত চরিত্র কিনিতে। কেহ কম কিনিত, কেহ বেশি কিনিত। চরিত্র বিক্রির ব্যবসা যাহারা করিতেন, তাহারা অবস্থা বুঝিয়া চরিত্রের দাম বাড়াইয়া দিতেন। বেশি লাভ করিবার জন্য কেহ কেহ গোডাউনে গোপনে চরিত্র জমা রাখিয়া বাজারে অভাব সৃষ্টি করিতেন। চরিত্র বিক্রির ব্যবসায়ীরা একটি সিন্ডিকেটও তৈরি করিয়া ফেলিতেন। ভাবিতেছি, হায় রে, তখন এই সকল ব্যবসায়ীদেরও চরিত্র কিনিতে হইত। কারণ সুযোগ বুঝিয়া অধিক মুনাফা করা যখন উদ্দেশ্য, তখন তাহাদের চরিত্র কি আর ঠিক রহিয়াছে? তো এই যে মহামূল্যবান চরিত্র, তাহা গঠন করিবেন কি রূপে? প্রথমত, ইহার একটি জিনগত ব্যাপার রহিয়াছে, মানে বাবা মার চরিত্রের বৈশিষ্ট্য সন্তানও লাভ করে। অতএব আপনি যদি চান আপনার সন্তানের চরিত্র সুন্দর হোক, তবে নিজের চরিত্র সুন্দর করুন। শুধু বাবা মার চরিত্র নয়, পূর্বপুরুষের চরিত্র পরবর্তী প্রজন্মে গিয়া প্রভাব ফেলে। অতএব আপনার চরিত্র সুন্দর হইলে ভবিষ্যৎ প্রজন্মের চরিত্র সুন্দর হইবে। এখন যদি বলেন আমার চরিত্র খারাপ, এই জন্য আমি দায়ী নই, দায়ী আমার পূর্বপুরুষ, তবে কিন্তু ঠিক হইবে না। আপনার চরিত্র গঠনে আপনাকেও দায়িত্বশীল হইতে হইবে। আইন, আদালত ও সামাজিক বিধিবিধান মানুষকে সুন্দর থাকিতে বাধ্য করে। তবে ব্যক্তির নিজেরই উচিত নিজের স্বার্থে নিজের চরিত্র ঠিক করা, কারণ চরিত্রবান মানুষকে সকলে ভালোবাসে। এইরূপ মানুষকে সকলে শ্রদ্ধা করে। পৃথিবীতে মহৎ মানুষের চরিত্র উদাহরণ হিসাবে যুগ যুগ ধরিয়া উপস্থাপন করা হয়।
শিশুর চারপাশে সকল কিছু তাহার চরিত্র গঠনে সহায়তা করে। অতএব পরিবেশ সমাজকেও শিশুর উপযোগী করিতে হইবে। চরিত্র গঠনের আরেকটি উপায় শিক্ষা। এই শিক্ষা বলিতে কেবল পরীক্ষা পাশের সার্টিফিকেট বোঝায় না। মানুষ যদি মানুষই হইতে না পারিল, তবে সে কেমন করিয়া শিক্ষিত হইল? শিক্ষিত হওয়া মানে কেবল নিজের স্বার্থ বোঝা নয়। চরিত্রবান মানুষের হৃদয় অপরের জন্য কাঁদিবে। চরিত্রবান মানুষ পরোপকারী হইবে, নিঃশর্তভাবে অন্যকে ক্ষমা করিবে। হ্যাঁ, এখন সময় আসিয়াছে চরিত্র গঠনের জন্য জায়গায় জায়গায় প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করা। সেই সকল প্রশিক্ষণ কেন্দ্রে মহৎ মানুষের জীবনী পড়ানো হইবে। এই সকল কেন্দ্রে প্রশিক্ষক হিসেবে কাহাদের নিয়োগ দিলে ভালো হইবে জানেন? আমার মনে হয় যাহাদের চরিত্র বেশি নষ্ট হইয়াছে তাহাদেরকে প্রশিক্ষক হিসাবে বহাল করিলে ভালো হইবে। ইহার ফলে তাহারা নিজেরাই আগে নিজেদের চরিত্র শুদ্ধ করিবেন। বিদায় লইবার আগে চরিত্র বিষয়ক একটি গল্প বলি। এক শিক্ষক সারা ক্লাস ধরিয়া ছাত্রদিগকে চরিত্রের গুরুত্ব নিয়ে আলোচনা করিলেন। ইহার পর এক ছাত্রকে জিজ্ঞাসা করিলেন, আচ্ছা, তোমার সামনে 1 বস্তা টাকা আর 1 বস্তা চরিত্র দেয়া হলো, তুমি কোনটা নেবে? ছাত্র উত্তর করিল, আমি টাকা নেব। শিক্ষক হতবাক। এতক্ষণ ধরিয়া তিনি কি শিখাইলেন? ছাত্রকে উজ্জীবিত করিতে তিনি দ্রুত বলিলেন, কেন কেন, আমি হলে যে চরিত্রের বস্তা নিতাম। ছাত্র নির্বিকার গলায় উত্তর করিল, স্যার, যার যেটার অভাব সে তো সেটাই নেবে স্যার। বন্ধুরা, শুনলাম ঢাকা আমার ঢাকা। বন্ধুরা, এবারের পর্ব ঢাকায় চলচ্চিত্র, মঞ্চ, নাটক ও সঙ্গীতের ক্রমবিকাশ নিয়ে প্রতিবেদন নগর সংস্কৃতি। আজকের পর্বে সঙ্গীত নিয়ে তথ্য সাজিয়েছেন এবং পড়েও শোনাচ্ছেন অলোক বসু। 1970 সালে মুক্তি পাওয়া সিনেমাগুলোতে ব্যবহৃত গানের খাতায় স্বরলিপি লিখে, চলচ্চিত্র স্বরলিপি, চোখ যে মনের কথা বলে, যে আগুনে পুড়ি, জানতাম যদি, শুভঙ্করের ফাঁকি, বিনিময়, তুমি যে আমার কবিতা, দর্পচূর্ণ, এরকম আরও অনেক গান কালোত্তীর্ণ হয়ে আছে। আজও সমান জনপ্রিয় সেসব গানের তালিকা দিয়ে এখানে আমি আর কথা বাড়াতে চাই না। তবে যে কথাটা বলা জরুরি তা হল, কথা, সুর ও গায়কিতে দারুণ এক স্নিগ্ধতা ছিল সে সময়ের গানে। শ্রোতার কানে ও মনে অনন্য এক মাধুর্য ঢেলে দিত সেসব গান। তবে এর পাশাপাশি একথাও বেশ হলফ করে বলা যায়, বাংলা সিনেমার গান সেই সময়ের জনমানুষের চৈতন্যকেও ধারণ করতে সক্ষম হয়েছিল। 60-এর দশক জুড়ে জাতির মানুষ বিনির্মাণেও ভূমিকা রেখেছিল চলচ্চিত্রের গান। এ কথাগুলো এজন্যই বলা যে আমাদের মুক্তির আকাঙ্ক্ষা, চেতনা আমাদের চলচ্চিত্র ও সঙ্গীতে কতটা যে ধারণ করতে পেরেছিল তা বুঝবার জন্য। একটা ছোট্ট উদাহরণ দিলেই পুরো বিষয়টা খোলাসা হয়ে যাবে। 70 সালেই মুক্তি পেয়েছিল জহির রায়হানের অসাধারণ চলচ্চিত্র জীবন থেকে নেয়া। রূপক সাংকেতিকতার আবরণে তিনি এই চলচ্চিত্রের মধ্য দিয়ে তুলে ধরেছিলেন 7.5 কোটি বাঙালির মুক্তির আকাঙ্ক্ষাকে। এই চলচ্চিত্রে জহির রায়হান বাংময় করে তুলেছিলেন আমাদের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে। চলচ্চিত্রে ব্যবহৃত গানেও তিনি তার প্রমাণ রেখেছেন। এই সিনেমায় 3টি গান ব্যবহার করা হয়েছে, যার প্রতিটিই অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সাবিনা ইয়াসমিনের কণ্ঠে একি সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে গানটি শুনলে আপাত রোমান্টিক একটি গান বলেই মনে হবে, কিন্তু এ গান গভীর অর্থ বহন করে। এ গানের মধ্যে স্বপ্ন আছে, প্রতিশ্রুতি আছে, সুখের প্রত্যাশা আছে, আছে সম্প্রীতি, ঐক্যের আহ্বান, ভবিষ্যতের মিলন সুর। এ চলচ্চিত্রে খান আতাউর রহমানের কণ্ঠে এ খাঁচা ভাঙব আমি কেমন করে, বাংলা গানে অসামান্য এক সংযোজন। কি অসাধারণ রূপকধর্মী গান! আপাতভাবে সংসারের শৃঙ্খলার খাঁচা ভাঙার কথা বলা হলেও 70 সালেই জহির রায়হান পরাধীনতার খাঁচা ভাঙার ইঙ্গিত রেখে গিয়েছেন এই গানটিতে।
যারা এই চলচ্চিত্রের প্রচারণার পোস্টারটি দেখেছেন তারা স্মরণ করতে পারবেন সেখানে লেখা ছিল একটি দেশ, একটি সংসার, একটি চাবির গোছা, একটি আন্দোলন। মুক্তিযুদ্ধ শুরুর অনেক আগেই এমন রূপক সাংকেতিকতায় চলচ্চিত্র নির্মাণ ছিল অত্যন্ত মেধা ও দুঃসাহসের কাজ। এই চলচ্চিত্রে তৃতীয় যে গানটি ব্যবহার করা হয়েছিল সেটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আমরা যেভাবে আমাদের গানের তত্ত্ব তালাশ করবার চেষ্টা করছি তাতে এ গানটি অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ নেই। বন্ধুরা, শুনছিলাম নগর সংস্কৃতি বিষয়ক নিবন্ধ। হ্যাঁ বন্ধুরা, এবারে যাব সঙ্গীত ভুবনে, শুনব নজরুল সঙ্গীত খালিদ হোসেনের কণ্ঠে। তো চলুন শোনা যাক গানটি। বাজলো কি রে ভোরের শানাই, নিদ মোহলার আধার পুরে। বাজলো কি রে ভোরের শানাই, নিদ মোহলার আধার পুরে। শুনছি আজান গগন তলে, অতীত রাতের মিনার চূড়ে। বাজলো কি রে ভোরের শানাই, নিদ মোহলার আধার পুরে। চড়াই খানার যাত্রীরা কি বন্ধু জাগো উঠলো হাঁকি। সরাই খানার যাত্রীরা কি বন্ধু জাগো উঠলো হাঁকি। নীড় ছেড়ে ওই প্রভাত পাখি, গুলিস্তানে চললো উড়ে। বাজলো কি রে ভোরের শানাই, নিদ মোহলার আধার পুরে। বন্ধুরা, চলুন এবার যাওয়া যাক যাত্রাপথের খবরাখবর নিয়ে শুভযাত্রা পর্বে। প্রথমেই শুনি রেলপথের খবর। ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে মহানগর প্রভাতী ছেড়ে যায় 7:45 এবং সুবর্ণ এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে বিকেল 4:30। ঢাকা থেকে পারাবত এক্সপ্রেস সিলেটের উদ্দেশ্যে যায় সকাল 6:30 এবং দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে তিস্তা এক্সপ্রেস ছেড়ে যায় সকাল 7:30। 11 সিন্দুর এক্সপ্রেস কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায় সন্ধ্যা 6:45 আর বন্দরনগরী কক্সবাজারের উদ্দেশ্যে কক্সবাজার এক্সপ্রেস ছেড়ে যায় রাত 10:30। বন্ধুরা, মনে করিয়ে দিই আজ শুক্রবার। মেট্রো রেল আজকে বিকেল 3:30 থেকে রাত 9:40 পর্যন্ত চলাচল করবে। পথ চলতে অবশ্যই ট্রাফিক আইন মেনে চলবেন। জেব্রা ক্রসিং অথবা ফুট ওভার ব্রিজ দিয়ে রাস্তা পার হবেন। কেমন? তো বন্ধুরা, আপনাদের সকলের যাত্রা শুভ হোক, নিরাপদ হোক। বন্ধুরা, আজকের মহানগর অনুষ্ঠান প্রায় শেষের পর্যায়ে। যাওয়ার আগে বলি, দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব বাড়ছে। এখন গ্রীষ্ম, বর্ষা, শীত, হেমন্ত সব ঋতুতেই দেখা দিচ্ছে অ্যাডিস মশার উপদ্রব। অ্যাডিস মশা একসময় শুধু বর্ষাকালে বংশবিস্তার করলেও এখন এটি সারা বছরই ভোগাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে গ্রীষ্মমণ্ডলীয় উপক্রান্তীয় অঞ্চলে ডেঙ্গু রোগের ঝুঁকি বাড়ছে। বন্ধুরা, সেগুলো আমাদের সম্মিলিতভাবে রোধ করতে হবে। ডেঙ্গু নিয়ে সকলকে সচেতন থাকতে হবে। বন্ধুরা, আমরা সময়ের একেবারে শেষ প্রান্তে এসে পড়েছি। সবার জন্য শুভকামনা রেখে বলে যাই শেষ কথাগুলো। আজকের অনুষ্ঠানটি গ্রন্থনায় ছিলেন লিয়াকত আলী খান, উপস্থাপনায় ছিলাম আমি শিউলি রানী বালা এবং লিয়াকত আলী খান, প্রযোজনা সহকারী মোহাম্মদ আমিরুল ইসলাম, প্রকৌশল সহযোগিতায় নাসরিন আক্তার, তত্ত্বাবধানে শাহনাজ বেগম, আর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ দুলাল হোসাইন।